তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি জ্যাং নামের একটা লোককে। আমরা জানতে পারি সে হচ্ছে বুসান পুলিশের খুবই সৎ এবং সাহসী একজন কর্মকর্তা। তবে বিগত কিছুদিন যাবৎ সে অনেক বেশি টেনশনের মধ্যে আছে। টেনশনের সবচেয়ে বড় কারণ ছিল রিসেন্টলি আসা কিছু কেস, যেই কেসগুলো সমাধান করার জন্য সে তার সম্পূর্ণ দিয়ে ট্রাই করছিল। তবে এত কিছু করার পরেও কোনোভাবেই সে কুল কিনারা করতে পারছিল না। আসলে সে বুঝতেই পারছিল না কেসটা কোথা থেকে শুরু করবে এবং কোথায় গিয়ে শেষ করবে, আর এগুলোর ক্রিমিনালি বা কে হতে পারে। আর এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে গিয়ে একটা সময় তার একটা ভয়ঙ্কর রোগ হয়ে যায়, তার রাতে ঘুম আসা বন্ধ হয়ে যায়। যদিও জ্যাং ম্যারিড একজন পার্সন ছিল, তবে তার ওয়াইফ হাউল অন্য একটা শহরে কাজ করত। তবে শত ব্যস্ততার মাঝখানেও সপ্তাহে একদিন সে এসে জ্যাংয়ের সঙ্গে মিট করত। আর যদিও তারা দুজন একে অন্যর থেকে অনেকটা দূরে থাকতো, তবে তাদের মন সবসময় একে অন্যের কাছেই থাকতো। তাদের দুজনের মধ্যে বন্ডিংটা খুবই সুন্দর ছিল। এরপরে জ্যাং এবং তার সহকর্মী ব্যান এই খবরটা পেয়ে যায় যে একজন রিটায়ার্ড ইমিগ্রেশন অফিসার ডিসুর লাশ একটা পাহাড়ের নিচে পাওয়া গেছে। এই জন্য তারা দ্রুত সেই লাশটার কাছে চলে আসে। এখন এখানের পরিস্থিতি দেখার পরে জংয়ের মনে হয় যে হয়তোবা ডিসুর মৃত্যুটা পাহাড় থেকে নিচে পড়ার জন্য হয়েছে, কারণ সে হাইকিং করার ট্রাই করছিল। তবে তার মৃত্যুর আসল কারণটা কী ছিল সেটা তো পুলিশকেই খুঁজে বের করতে হতো। এখন যখন জং ইনভেস্টিগেশন শুরু করে তখন সে ডিসুর সাথে তার মোবাইলটা পেয়ে যায়। আর মোবাইলের ওয়ালপেপারে সে একটা খুবই সুন্দর ইয়াং মেয়ের সঙ্গে তার একটা পিকচার পেয়ে যায়। এটা দেখার পরে জংয়ের মনে হয়েছিল এটা হয়তোবা তার মেয়ে হতে পারে। তবে আসলে যখন লাশ শনাক্ত করার জন্য সেই মেয়েটা এখানে চলে আসে, তখন সেই ব্যাপারটা জানতে পারে যে এটা আসলে তার মেয়ে ছিল না, এইটা হচ্ছে তার ওয়াইফ সং। তবে সবচেয়ে শকিং ব্যাপার হচ্ছে তার হাজব্যান্ডের মৃত্যুতে তার কিছুই যায় আসছিল না। মানে সে কোনো কষ্ট তো পায়নি, বরং সে একটু ফেক কান্না পর্যন্ত করেনি। এরপরে জিজ্ঞাসাবাদের সময় জং নোটিস করে সঙের হাতের মধ্যে একটা ব্যান্ডেজ ছিল, যেটা দেখার পরে তার উপরে তার একটু সন্দেহ হয়ে যায়। এই জন্য সে তাকে আরও বেশি কোয়েশ্চেনিং করা শুরু করে। তবে এই কোয়েশ্চেনের মধ্যে হঠাৎ করেই সং তাকে বলে যে আমার হাজব্যান্ড যেমন মৃত্যু চেয়েছিল সে ঠিক তেমনই একটা মৃত্যু পেয়েছে, সো এই জন্য আমার আর কোনো আফসোসই নেই। তবে এইটা শোনার পরে জং পুরোপুরি শকড হয়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না সে এই সমস্ত ব্যাপারগুলো কেন বলছে। আর তখন সং তাকে বলে যে আসলে আমার হাজব্যান্ড একজন হাইকার ছিল, সে সবসময় চাইতো পাহাড়ে ওঠার সময় যাতে তার মৃত্যু হয়, আর তার মৃত্যুটাও ঠিক এমন করেই হয়েছে। এই জন্য আমার আর তেমন কোনো আফসোসই নেই। এখন যত যাই হয়ে যাক, পুলিশের সন্দেহের তালিকায় প্রথমেই সে চলে আসে। এই জন্য পুলিশ তার মেডিকেল টেস্ট করায়। আর মেডিকেল টেস্টের মাধ্যমে পুলিশ এই জিনিসটা জানতে পারে যে আসলে তার শরীরের মধ্যে অগণিত ক্ষত চিহ্ন ছিল, যেটার মাধ্যমে এই জিনিসটা খুব সহজেই অনুমান করা যায় যে হয়তোবা তার হাজব্যান্ড তাকে প্রতিনিয়ত মারধর করত। আর এই জন্য হয়তোবা সে তার হাজব্যান্ডের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তার হাজব্যান্ডকেই শেষ করে দিয়েছে। তার উপরে যখন জং সংকে ইনভেস্টিগেশন করছিল তখন সে তার হাজব্যান্ডের সেই পিকচারগুলো দেখায় যেগুলো সে নিজে স্পটে গিয়ে ক্লিক করে এনেছিল। তখন সং না চাইতেও তার মুখে একটা হাসি চলে আসে। আর এইটা দেখার পরে এখানে থাকা সমস্ত পুলিশ অফিসার শক হয়ে যায়। তবে জংও এই জিনিসটা খুব ভালো করেই জানতো যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সিচুয়েশনে আলাদা আলাদা রকমের রিয়েক্ট করে। এখন হয়তোবা সঙের মনের মধ্যে এই ব্যাপারটা নিয়ে দুঃখ চলছে, কিন্তু তার মুখের মধ্যে হাসি চলে এসেছে। তো এরপরে পরদিন সকাল থেকেই জং তার সহকর্মীকে নিয়ে সঙের উপরে নজরদারি করা শুরু করে। আর তারা জানতে পারে সং হচ্ছে গিয়ে আসলে একজন কেয়ারটেকার নার্স, যে একটা কোম্পানির জন্য বিভিন্ন বৃদ্ধ মানুষের কেয়ারটেকিং করে। আর এই ইনভেস্টিগেশনের মাধ্যমে তারা এই জিনিসটাও জানতে পারে যে আসলে এই শহরের সবচেয়ে ভালো নার্স হচ্ছে গিয়ে সং। এই জন্য জং এই ব্যাপারটা মেলাতেই পারছিল না যে সে কিভাবে তার হাজব্যান্ডকে খুন করতে পারে। এরপরে জং খবর পেয়ে যায় ডিসুর হাতের আঙ্গুলের মাঝখানে একটা অন্য মানুষের রক্তের চিহ্ন পাওয়া গেছে। এটা শোনার সঙ্গে সঙ্গেই তাদের প্রথম সন্দেহ সঙের উপরে চলে আসে। এই জন্য পরদিন সকালবেলা সঙের রক্তের স্যাম্পল নেয়ার জন্য তাকে দ্রুত হসপিটালে ডেকে নিয়ে আসা হয়। আর এদিকে জংয়ের অনুপস্থিতিতে তার সহকর্মী সেই বৃদ্ধ মহিলার সঙ্গে মিট করতে চলে আসে, যার কেয়ারটেকিং সং করছিল। তবে এখানে এই বৃদ্ধর কাছে জিজ্ঞাসাবাদ করার পরে সঙের প্রশংসা ছাড়া সে আর কিছুই শুনতে পারছিল না। তাছাড়া এই বৃদ্ধ মহিলা তাকে বলছিল যে সং তাকে গান শোনার জন্য একটা ফোন পর্যন্ত এনে দিয়েছে। আর সিসিটিভি ফুটেজের মাধ্যমে এই ব্যাপারটাও সে ক্লিয়ারলি দেখতে পারে যে যেই দিন তার হাজব্যান্ডের মৃত্যু হয়েছিল সেই দিন সে এই মহিলার ঘরেই কেয়ারটেকিং করছিল। এদিকে রক্তের স্যাম্পল দেওয়ার পরে সেটার রেজাল্ট আসার আগেই সং জংকে এই জিনিসটা বলে দেয় যে আসলে ডিসুর হাতের মধ্যে যার রক্তের চিহ্ন পাওয়া গেছে সেই রক্তটা তার নিজেরই রক্ত। এরপরে সে তাকে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে বলে। সে তাকে বলে যে সে আসলে পুরোপুরি কোরিয়ান না, সে হচ্ছে চায়না বংশোদ্ভূত। এই জন্য সে খুব ভালো একটা কোরিয়ান বলতে পারতো না, যেই জন্য তার হাজব্যান্ডের সঙ্গে তার সবসময় ঝগড়া লেগেই থাকতো। তাছাড়া তার হাজব্যান্ড সবসময়ই চাইতো তাকে নিয়ে হাইকিংয়ে যেতে, তবে এই সমস্ত ব্যাপারগুলো তার একেবারেই ভালো লাগতো না। এই জন্য মাঝে মধ্যে সে তার গায়ে হাত পর্যন্ত দিয়ে ফেলতো।
তবে যখন সে এই সমস্ত ব্যাপারগুলো বলছিল তখন মাঝে মাঝে সে একটু হাসিও দিচ্ছিল। আর এই ব্যাপারগুলো কোনোভাবেই জং সহ্য করতে পারছিল না। তবে তার অ্যাটিটিউডের প্রেমে জং অলরেডি পড়ে গিয়েছিল। এই জন্য সে তার জন্য খাবার আনে, তার হাতে ব্যান্ডেজ লাগানোর জন্য একটা ব্যান্ডেজ দেয়। তবে এই সমস্ত ব্যাপারগুলো যখন দূর থেকে তার সহকর্মীরা দেখতে পাচ্ছিল তখন তারা খুবই রাগ করছিল, কারণ তারা বুঝতেই পারছিল না একটা মার্ডারের সাসপেক্টের সাথে জং কি করে এতটা ক্লোজ হতে পারে। এরপরে ইনভেস্টিগেশনের মাধ্যমে জং এই ব্যাপারটা জানতে পারে যে বিগত কতগুলো বছরে প্রায় 40 জন ইমিগ্রেন্টকে কোরিয়ান বর্ডারে আটকানো হয়েছিল, যাদের মধ্যে সংও একজন ছিল। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে শুধুমাত্র সংকে বাদ দিয়ে বাকি সমস্ত ইমিগ্রেন্টকে চায়নাতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই জন্য জং এসে সংকে জিজ্ঞেস করে যে আসলে কি এমন হয়ে গিয়েছিল যে শুধুমাত্র তোমাকে বাদ দিয়ে বাকি সবাইকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তখন সং তাকে সমস্ত ব্যাপারগুলো স্পষ্ট করে বলে। সে বলে যে তার দাদা একজন সোলজার ছিল, যে কিনা কোরিয়ার ফ্রিডম ফাইটিংয়ের সময় জাপানের একজন সোলজার হওয়া সত্ত্বেও কোরিয়ার পক্ষ হয়ে যুদ্ধ করেছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো বিবেচনা করেই ইমিগ্রেন্ট অফিসার তাকে এখানে থাকার পারমিশন দিয়ে দিয়েছিল। এরপরে সং সমস্ত লিগাল ডকুমেন্টগুলো তার সামনে শো করে, যাতে করে সে এই ব্যাপারটা প্রমাণ করতে পারে যে সে এতক্ষণ পর্যন্ত যাই বলল সেই সমস্ত কথাগুলো সে সত্যি বলেছে। এরপর যখন সে এখান থেকে বেরিয়ে চলে যায় তখন আমরা দেখতে পারি জংয়ের সহকর্মী তার উপরে প্রচণ্ড রাগ করেছিল। সে তাকে বলছিল যে এই কেসটার প্রধান এবং একমাত্র সাসপেক্ট হচ্ছে গিয়ে সং, তুমি একজন সাসপেক্টের সাথে এতটা ক্লোজ কী করে হতে পারো। তখন জং বলে যে না, ব্যাপারটা আসলে এমনটা না, আসলে তার বিরুদ্ধে আমাদের কাছে তেমন কোনো প্রমাণ নেই, এই জন্য আমরা চাইলেই তাকে অন্য কিছু করতে পারি না, এই জন্যই আমি তার সাথে খুবই ভালোভাবে বিহেভ করছিলাম। এরপরে প্রতিদিন 24টা ঘন্টা জ্যাং সঙের উপরে নজরদারি করা শুরু করে। সে এমনভাবে নজরদারি করছিল যে সারা রাত সে তার বাড়ির সামনেই পার করে দিত, মাঝে মধ্যে তো সে তার গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়তো। একদিন যখন সে গাড়ির মধ্যে ঘুমিয়েছিল তখন পরদিন সকালবেলা সং তাকে গাড়ির মধ্যে ঘুমানো অবস্থায় ধরে ফেলে। এই জন্য প্রথমে সে তার ছবি ক্লিক করে, পরে সে খুবই সুন্দর করে তাকে গুড মর্নিং বলে ঘুম থেকে তোলে। আর এই সমস্ত ব্যাপারগুলোতে সে এই জিনিসটা সন্দেহ করে ফেলে যে হয়তোবা জং তার নজরদারি করছে। এই জন্য পরদিন সে তার গার্ডেনে ইচ্ছা করে জ্যাংকে শোনানোর জন্য তার বিড়ালের সঙ্গে কথাবার্তা বলে তাকে বলে যে আসলে জংয়ের মতো হ্যান্ডসাম এবং সৎ পুলিশ অফিসার আমি পুলিশ ডিপার্টমেন্টে আজ পর্যন্ত দেখিনি, আমি আসলে সত্যিই তার প্রেমে পড়ে গেছি। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে জং মনে মনে অনেকটাই খুশি হয়ে যায়। আসলে যদিও জং অনেস্টলি এই কেসের ইনভেস্টিগেশনটা করছিল আর সে সবসময় চাইতো যে যেই কোনো ওয়েতে খুনিকে খুঁজে বের করতে, তবে সে এই জিনিসটাও মনে মনে চাইতো যাতে করে সং তার হাজব্যান্ডের খুনি বের না হয়। তো এরপরে পরদিন সকালবেলা জংয়ের সহকর্মীরা জংকে সং সম্পর্কে একটা শকিং ইনফরমেশন দেয়। আসলে সে জানতে পারে যে সং হচ্ছে চীনের একজন ওয়ান্টেড ক্রিমিনাল, মানে তার উপরে তার দাদির হত্যার একটা মামলা ছিল, সেখান থেকে বাঁচার জন্যই সে কোরিয়াতে পালিয়ে চলে এসেছে। এই জন্য এই ব্যাপারটার সত্যতা যাচাই করার জন্য জং দ্রুত চলে আসে সঙের বাসায়। আর এখানে সং সমস্ত ব্যাপারগুলো আবারও তাকে ক্লিয়ার করে বলে। সে বলে আসলে তার দাদি এমন একটা রোগে ভুগছিল যেটার কোনো চিকিৎসা পৃথিবীতে ছিল না, এই জন্য তার দাদি অনেক বেশি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল। সে এমন একটা পজিশনে ছিল সে না বাঁচতে পারছিল না মরতে পারছিল, সে সবসময় মৃত্যুর জন্য দোয়া করত। আর এই কষ্টগুলো আমি কোনোভাবেই সহ্য করতে পারছিলাম না। যেহেতু আমি একজন নার্স, এই জন্য আমি এই জিনিসটা খুব ভালো করেই জানি যে একটা ওষুধের সাহায্যে আমি চাইলে চিরজীবনের জন্য তাকে এই যন্ত্রণা থেকে আমি মুক্তি দিতে পারি। এই জন্য ফাইনালি বাধ্য হয়ে আমাকে এই কঠিন সিদ্ধান্তটা নিতে হয়েছে। তবে এই সমস্ত ব্যাপারগুলোর জন্যই আমার উপরে মামলা করা হয়েছিল, এই জন্যই আমি ওয়ান্টেড ক্রিমিনাল হয়ে গিয়েছিলাম। আসলে আমার দাদির মতো এত বৃদ্ধ একটা মানুষকে মেরে আমি কী বা পেতে পারতাম। এরপর সং তার হাজব্যান্ডের নামে আসা কিছু লেটারও জংকে পড়ে শোনায়, যেখানে একটা লোক বারবার করে তাকে হুমকি দিচ্ছিল। সেই লোকটা বলছিল যে সে টাকা খেয়ে কিছু চীনা লোককে কোরিয়াতে থাকার পারমিশন দিয়েছে আর সে তার মুখোশ একদিন অবশ্যই উন্মোচন করে ছাড়বে। এখন হয়তোবা এই সমস্ত থ্রেটগুলো সহ্য করতে না পেরেই একটা সময় সে পাহাড় থেকে লাফ দিয়ে সুইসাইড করেছে, এমনটা তো হতেও পারে। তো এরপরে সং তাকে বলে যে আসলে যখন সে আমাকে কোরিয়ার বর্ডারে ধরেছিল তখন সে এই শর্তে আমাকে কোরিয়াতে থাকার পারমিশন দিয়েছিল যে আমাকে তাকে বিয়ে করতে হবে। এই জন্যই ফাইনালি বাধ্য হয়ে আমি তাকে বিয়ে করেছিলাম। আর তার আর আমার বয়সের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল। তো এরপরে পরদিন সকালবেলা ইনভেস্টিগেশন করার সময় জং ডিসুর অফিসের মধ্যে একটা লেটার আসার খবর পেয়ে যায়। যখন সে সেখানে যায় তখন সে জানতে পারে এই লেটারটা একটা সুইসাইড নোট ছিল, যেটার মাধ্যমে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায় যে ডিসু সত্যি সত্যি সুইসাইড করেছিল। এই জন্য এই কেসটাকে পুরোপুরি এখানেই বন্ধ করে দেওয়া হয় আর জং ডিসুর সমস্ত জিনিসপত্র তার ওয়াইফ সংকে দিয়ে দেয়। এখন যদিও এই কেসটা এখানেই শেষ হয়ে গেছে, তবে গল্পটা মাত্র শুরু হয়েছে, কারণ এখন তারা দুজন খুবই ক্লোজ হয়ে গিয়েছিল, তারা একে অন্যের বন্ধুও হয়ে গিয়েছিল।
এই জন্য মাঝে মধ্যেই তারা একে অন্যের সাথে খুবই সহজেই দেখাও করে ফেলতো। আমরা দেখতে পারি জং চাইনিজ স্টাইলে কোরিয়ান ফুডগুলোকে সঙের জন্য প্রিপেয়ার করছিল। আর অন্যদিকে যখন সং জানতে পারে যে জ্যাংয়ের ঘুম না আসার একটা রোগ আছে, তখন সে তার স্টাডি রুমের মধ্যে গিয়ে সেই সমস্ত পুরানো আনসলভ কেসগুলোর সমস্ত পিকচারগুলো পুড়িয়ে দেয়। কারণ এই সমস্ত কেসগুলোই ছিল সেই কারণ যেটার জন্য সে কোনোভাবেই ঘুমাতে পারছিল না। তাছাড়া সে তার রুমের মধ্যে গিয়ে দ্রুত ঘুম আসার কিছু টেকনিকও তাকে শিখিয়ে দেয়, যেই টেকনিকগুলোর ইউজ করে ফাইনালি কয়েক মাস পরে জং একটা শান্তির ঘুম দিয়েছিল। আর এই সমস্ত ব্যাপারগুলোতে সে আরও বেশি সঙের প্রতি আসক্ত হয়ে যায়, সে তার একজন ফ্যানই হয়ে যায়। তারা একে অন্যের সঙ্গ অনেক বেশি পছন্দ করত, একজন আরেকজনের সঙ্গে থাকতে অনেক বেশি ভালোবাসত। যদিও তাদের মধ্যে শারীরিক কোনো সম্পর্ক হয়নি, তবে মানসিকভাবে তারা একে অন্যের সাথে কানেক্টেড তো হয়েই গিয়েছিল। যাই হোক, এরপরে পরদিন সকালবেলা জং সেই বৃদ্ধ মহিলার বাসায় চলে আসে, যেই বৃদ্ধ মহিলার কেয়ারটেকিং সং করত। আসলে এখানে সে আজকে একটু আগেই চলে এসেছিল, সং এখন পর্যন্ত এই বৃদ্ধ মহিলার বাসায় আসতে পারেনি। এই জন্য যখন জং দেখতে পারে এই মহিলা মোবাইলে গান বাজানোর ট্রাই করছে, কিন্তু সে বাটনে প্রেস করতে পারছিল না, তখন সে তার সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তবে যখনই সে মোবাইলটা হাতে নেয়, তখন আগে থেকেই ওপেন করা কিছু অ্যাপসের দিকে তার নজর যায়। আর এই অ্যাপসগুলো দেখার পরে সে পুরোপুরি শকড হয়ে যায়। সে এখানে এমন একটা অ্যাপ পেয়ে যায়, যেই অ্যাপটার মাধ্যমে সে এই জিনিসটা জানতে পারে যে কিছুদিন আগে এই বৃদ্ধ মহিলা পুরো 120 কিলোমিটার জার্নি করেছিল। আর সবচেয়ে শকিং ব্যাপার ছিল, এই ঘটনাটা সেই দিন হয়েছিল যেই দিন সঙের হাজব্যান্ড ডিসুর মৃত্যু হয়েছিল। তখন জং খুবই কিউরিয়াস হয়ে এই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করে যে আপনি কি এই বয়সেও এত বেশি হাঁটতে পারেন? তখন এই বৃদ্ধ তাকে বলে যে আমি তো এই বেড থেকে 6 মাস পর্যন্ত উঠিনি, আমি কি করে হাঁটতে পারবো? আর এইটা শোনার পরে জংয়ের মনে পড়ে যায় যে আসলে সঙের কাছে ঠিক একই রকমের একটা মোবাইল ছিল। আসলে সে একই রকমের 2টা মোবাইল কিনেছে, একটা সে দাদিকে গিফট করে দিয়েছে, আর একটা সে নিজে ইউজ করা শুরু করে দিয়েছিল। আর এখান থেকে জংয়ের কাছে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার হওয়া শুরু হয়ে যায়। আসল গেমটা কি সেই ব্যাপারটা সে ক্লিয়ারলি বুঝতে পারে। এখানে জ্যাং এই জিনিসটাও জানতে পারে যে এই বিল্ডিংয়ের সামনের দিকে কয়েকটা ক্যামেরা আছে, কিন্তু বিল্ডিংয়ের পেছন দিকে কোনো ক্যামেরাই নেই। এই জন্য জ্যাং নিজে থেকেই সমস্ত ব্যাপারগুলোকে অনুমান করা শুরু করে যে সেই দিন আসলে কি হয়েছিল। আসলে জং অনুমান করছিল ঘটনাটা হয়তোবা এমনটা হয়েছে, যেমন সকালবেলা জং এই বৃদ্ধ মহিলার বাসায় এসে প্রথমে তার মোবাইলটাকে এক্সচেঞ্জ করে নিয়েছিল, যাতে একটু পরে সে যেই কাজটা করতে যাচ্ছে সেইটা পুলিশ কোনোভাবেই তার লোকেশনের মাধ্যমে শনাক্ত করতে না পারে। এরপর সে হয়তোবা পেছনের জানালা দিয়ে বেরিয়ে গিয়ে অন্য একটা রাস্তা দিয়ে সেই জায়গায় গিয়ে পৌঁছেছে যেই জায়গায় তার হাজব্যান্ড হাইকিং করছিল। আর হয়তোবা পরবর্তীতে সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সে তার হাজব্যান্ডকে পাহাড়ের উপর থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, যেই জন্য তার হাজব্যান্ডের মৃত্যু হয়ে গিয়েছিল। এখন এই সমস্ত ব্যাপারগুলোকে কনফার্ম করার জন্য জ্যাংও সেই বিল্ডিংয়ের পেছন দিয়ে বেরিয়ে অন্য একটা রাস্তা দিয়ে সোজা সেই পাহাড় পর্যন্ত চলে আসে। আর যখন সে পাহাড়ের উপরে আসে, তখন সে দেখতে পারে ঠিক ততটাই রাস্তা সে পাড়ি দিয়েছে যতটা রাস্তা সেই বৃদ্ধ মহিলার মোবাইলে দেখা গিয়েছিল। আর এই সমস্ত ব্যাপারগুলোতে জং এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে তার হাজব্যান্ডের খুনটা সং নিজেই করেছিল। মানে এই কেসটা পুরোপুরি সলভ হয়ে যায়, আর আসল অপরাধীকে শনাক্ত করতেও সে সক্ষম হয়ে যায়। তবে এত কিছু জানার পরেও জং এখন পর্যন্ত তার সিনিয়রকে এই ব্যাপারটা সম্পর্কে ইনফরমেশন দেয় না। সে বরং চলে আসে সঙের সঙ্গে মিট করার জন্য, কারণ সে প্রথমে সঙের মুখ থেকে সমস্ত ব্যাপারগুলো শুনতে চাইছিল। সে সঙের বাসায় গিয়ে সরাসরি সঙকে প্রথমেই এই কোয়েশ্চেনটা করে যে তুমি তোমার হাজব্যান্ডকে কেন মেরেছো? আর আমরা দেখতে পারি সঙও তার সামনে সমস্ত ব্যাপারগুলো স্বীকার করে ফেলে। সে বলে যে আমি আমার হাজব্যান্ডকে এই জন্য মেরেছি কারণ সে আমাকে প্রতিনিয়ত টর্চার করত, সে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আঘাত করেছে, তাছাড়া মাঝে মধ্যে সে আমাকে খাবার না দিয়ে পর্যন্ত টর্চার করত। এত যন্ত্রণা সহ্য করার পরেও আমি কোনোভাবে পুলিশে গিয়ে কমপ্লেন পর্যন্ত করতে পারছিলাম না, কারণ আমি ছিলাম একজন চাইনিজ, আমার কমপ্লেন কোনোভাবেই কোরিয়াতে অ্যাকসেপ্ট করা হবে না। তাছাড়া সেও আমাকে হুমকি দিয়ে রেখেছিল যে যদি আমি পুলিশের কাছে কমপ্লেন করার ট্রাইও করি তাহলে সে আমাকে চায়নাতে পাঠিয়ে দেবে। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্যই এতগুলো মাস আমি এত নির্মম নির্যাতন সহ্য করেছিলাম, কিন্তু এখন আমার ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে। এই জন্য ফাইনালি একদিন এই সমস্ত ব্যাপারগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য সে একটা মাস্টার প্ল্যানিং করে তার হাজব্যান্ডকে খুন করে ফেলে। আসলে এই সমস্ত ব্যাপারগুলো যখন সং জংয়ের সামনে বলছিল, তখন সং তার মোবাইলের রেকর্ডিংটা অন করে ফেলেছিল, যাতে করে যদি এগুলো শোনার পরে জং কোনো উল্টাপাল্টা উত্তর দিয়ে দেয় তাহলে সেটাকে সে তার বিরুদ্ধে ইউজ করতে পারে। তবে এখন জং সঙের মায়াবী চেহারা এবং মিস্টিরিয়াস হাসিতে একেবারেই পটার মতো ছিল না। সে এখন পুরোপুরি সতর্ক হয়ে গিয়েছিল, সে কোনো রকম ভুল করতে চাইছিল না। সে জানতো যে সং কোরিয়াতে থাকার জন্য যেই কোনো কিছু করতে পারে, এমনকি তাকে পর্যন্ত ডিস্ট্রয় করতে পারে। এই জন্য সে চুপচাপ সেখানে দাঁড়িয়েছিল।
আর যখন সং দেখতে পারে তার এই প্ল্যানিংটা কাজ করছে না, তখন সে তার সামনে প্রেমের নাটক করা শুরু করে। সে তাকে বলে যে যদিও আমি একজনকে খুন করেছি, তবে আমি বাধ্য হয়ে এমনটা করেছি, আমার কাছে অন্য কোনো অপশনও ছিল না। তাছাড়া আমি এই জিনিসটা খুব ভালো করে জানি যে এখন আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, আর কোনোভাবেই তোমার থেকে আমি দূরে সরতে চাই না। তবে এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে জংয়ের তার উপর একটু মায়া চলে আসে। এই জন্য সে তাকে বলে যে আসলে তোমার বিরুদ্ধে এখন পর্যন্ত শুধুমাত্র একটা প্রমাণই পাওয়া গেছে, সেটা হচ্ছে সেই বৃদ্ধ মহিলার ফোনটা। সো যত দ্রুত সম্ভব সেই মোবাইলটাকে ডিস্ট্রয় করে ফেলো। আর আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছি তোমার এতটা কাছে এসে, কিন্তু এখন আর আমি এই সম্পর্কটা কন্টিনিউ করতে চাই না, এই সম্পর্কটাকে আমি এখানেই শেষ করতে চাই। এতটুকু বলেই সে সারা জীবনের জন্য সংকে ছেড়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তো এরপরে আমাদেরকে দেখানো হয় পুরো 1 বছর পরের সিন। আমরা দেখতে পারি এখন জংয়ের পোস্টিং অন্য একটা শহরে হয়ে গেছে। সে এখন তার ওয়াইফ হাউংয়ের সঙ্গেই থাকতো। তবে তার ঘুম না আসার রোগটা অনেকটাই বেড়ে গিয়েছিল, যেটার পেছনে হয়তোবা প্রধান কারণ ছিল সঙের দেয়া সেই ধোঁকাটা। এদিকে আমরা সঙ্গে দেখতে পারি যে কিনা অন্য একটা বিয়ে করে ফেলেছে। তবে এখন তার ঘরের মধ্যে অপরিচিত একটা লোক এসে তাকে পেড়াচ্ছিল। আসলে এই লোকটার নাম ছিল ডুকি। আসলে সঙের হাজব্যান্ড ছিল খুবই বড় একটা ফ্রড। সে ডুকির 1000 কোটি টাকা মেরে দিয়ে পালিয়ে চলে গেছে। এই জন্য ডুকির রাস্তায় চলে এসেছে। সে এখন তার মায়ের চিকিৎসা পর্যন্ত করাতে পারছে না। এই জন্য সে সঙকে পিটিয়ে তাকে থ্রেট করে বলে যায় যে যদি তার হাজব্যান্ড তার টাকাগুলো ফেরত না দেয় তাহলে সে তাকে মেরে ফেলবে। আর এর কয়েক মাস পরে সং তার হাজব্যান্ডের সঙ্গে এই শহর ছেড়ে সেই শহরে শিফট হয়ে যায় যেই শহরে জং ছিল। আসলে দেখে মনে হয়েছিল হয়তোবা সং আগে থেকেই জংয়ের অ্যাড্রেসটা জানতো। এই জন্য সে ইচ্ছা করে সেই এরিয়ার মানুষকে বিয়ে করেছে যেই এরিয়াতে জংয়ের ডিউটি ছিল, যাতে করে সে একটা না একটা সময় সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করতে পারে। আর ফাইনালি এই শহরে আসার পরে একদিন বাজারে তাদের একে অন্যের সাথে দেখা হয়েই যায়। আসলে তখন জ্যাং তার ওয়াইফ হাউনের সঙ্গে ছিল, আর সং তার হাজব্যান্ড হোসিনকে নিয়ে তাদের সামনে চলে আসে। সং এখানে এসে তো হাই হ্যালো করে, তবে জং পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল। সে বুঝতেই পারছিল না সে কী করবে। হয়তোবা তার মনের মধ্যে এখন পর্যন্ত তার জন্য একটু না একটু মায়া রয়েই গিয়েছিল। এরপর তারা চারজন একে অন্যের নাম্বার এক্সচেঞ্জ করে কোনো রকমে সেখান থেকে বেরিয়ে চলে আসে। তবে ইন্টারেস্টিংলি সেই দিন সঙের হাজব্যান্ড হোসিন জংয়ের ওয়াইফ হাউনকে কল দেয়, তবে ব্যস্ত হওয়ার জন্য সে আর কলটা পিক করতে পারে না। আর পরদিন সকালবেলায় জং একটা মার্ডার কেস পেয়ে যায়। সে জানতে পারে একটা লোককে মেরে ফেলা হয়েছে। এই জন্য যখন সে দ্রুত ইনভেস্টিগেশন করার জন্য সেখানে গিয়ে পৌঁছায়, তখন সে দেখতে পারে এই লাশটার অন্য কারণ না, এটা হচ্ছে গিয়ে সঙের হাজব্যান্ড হোসিনেরই। এটা দেখার পরে সে এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এইবারও হয়তোবা সং তার হাজব্যান্ডকে খুন করেছে। এই জন্য সে দ্রুত তার কাছে চলে আসে আর তাকে সমস্ত দোষগুলো স্বীকার করার জন্য বলে। তবে এইবার সং তাকে পুরোপুরি উল্টোভাবে বলে যে আমি এবার কোনো কিছুই করিনি, তাছাড়া আমি আমার হাজব্যান্ডকে কেনই মারতে যাব, এটার পেছনে তো একটা কারণও থাকা দরকার। এরপরে জং কিছু লোকের কাছ থেকে এই জিনিসটা জানতে পারে যে যেই দিন মার্ডারটা হয়েছিল সেই দিন সং সমুদ্রের মধ্যে কিছু একটা ফেলে দেওয়ার ট্রাই করছিল। আর এই জন্য সে দ্রুত সঙের কাছে গিয়ে এই ব্যাপারটা জিজ্ঞেস করে। তখন সং তাকে বলে যে আসলে যেই দিন আমার হাজব্যান্ডের মৃত্যু হয়েছিল সেই দিন আমি সুইমিং পুলের কাছে গিয়ে তার লাশটাকে পেয়েছিলাম, যেটা রক্তে লাল হয়ে গিয়েছিল। সুইমিং পুলের সমস্ত পানিগুলো লাল হয়ে গিয়েছিল। এই জন্য আমি প্রথমে সুইমিং পুলটাকে পুরোপুরি পরিষ্কার করেছিলাম, কারণ আমি এই ব্যাপারটা খুব ভালো করেই জানতাম যে এই কেসের ইনভেস্টিগেশনটা জংই করবে। আর যেহেতু জংয়ের রক্তে ফোবিয়া ছিল, এই জন্য সে রক্তগুলোকে প্রথমে পরিষ্কার করেছে। এরপরে সে তার হাজব্যান্ডের বডিটাকেও পুরোপুরি পরিষ্কার করে তাকে টেনে অন্য একটা জায়গায় নিয়ে রেখেছিল। এরপর সং জংকে কেসের ছোট থেকে ছোট সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দেয়। তবে এত কিছুর পরেও এখন আর জং কোনোভাবেই সঙের উপরে বিশ্বাস করতে পারছিল না। সে তার ফাঁদে কোনোভাবেই পা দিতে চাইছিল না। এরপরে পুলিশ ডুকি সম্পর্কেও জানতে পারে। মানে ডুকি হচ্ছে গিয়ে সেই লোকটা যে কিনা একটা সময় সংকে গিয়ে হুমকি দিয়েছিল যে যদি তার মায়ের কিছু হয়ে যায় তাহলে সে তার হাজব্যান্ডকে খুন করে ফেলবে। আর এখন যেহেতু তার মা দুনিয়া থেকে চলে গিয়েছে, এই জন্য হয়তোবা রাগের মাথায় এসে সে সঙের হাজব্যান্ডকে খুন করেছে। এই জন্য পুলিশের তার উপরে সন্দেহ হয়ে যায়। তারা তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। তবে সমস্ত ব্যাপারগুলো শোনার এবং দেখার পরে ডুকি কোনোভাবেই এই খুনের দায়ভার নিতে অস্বীকার করে। সে বলে এই খুনটা সে করেনি। তবে পুলিশ খুনের একটা কারণ স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল, সেটা হচ্ছে তার সাথে এত বড় একটা ফ্রডিং। এখন জ্যাং এই জিনিসটা খুব ভালো করেই জানতো যে যদি সে হোসিনের ফোনটাকে কোনোভাবে উদ্ধার করতে পারে তাহলে সমস্ত জটটা খুলতে পারে, মানে তাহলে কেসটা সমাধান হয়ে যেতে পারে। তবে সে এইটাও খুব ভালো করে জানতো যে হয়তোবা হোসিনের ফোনটা সং সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে। এই জন্য সে কিছু ডুবুরিকে পাঠায় সেই ফোনটাকে খুঁজে বের করার জন্য। এরপরে সং জংকে একটা বরফের জায়গায় ডেকে আনে। এরপর তাকে একটা পাহাড়ের উপরে উঠিয়ে সে তাকে বলে যে আসলে আমার দাদা চাইতো যে মৃত্যুর পরে তার অস্থিটা এখানেই বিসর্জন করা হোক, কারণ সে চীনে যাওয়ার আগে
কোরিয়াতেই তার পুরো জীবনটাকে পার করেছিল আর বেশিরভাগ সময়টা সে এই পাহাড়ের উপরেই কাটিয়েছিল। এখন যেহেতু আমি একজন মেয়ে, এই জন্য আমি চাইলেও আমার দাদার অস্থি এখানে বিসর্জন করতে পারবো না। সো তুমি এই কাজটা করতে পারবে, আমার হয়ে তুমি এই কাজটা করে দাও। আসলে যেহেতু এখন পর্যন্ত জংয়ের মনের মধ্যে সঙের জন্য একটা সফট কর্নার ছিল, এই জন্য সে তার কথা মতো এই কাজটা করে ফেলে। সে তার দাদার অস্থি এখানে বিসর্জন করে দেয়। আর তখন ফাইনালি সং পেছন থেকে এসে জংকে তার প্রথম হাজব্যান্ডের খুনের যেই শেষ প্রমাণটা ছিল, মানে সেই মোবাইল ফোনটা তাকে দিয়ে দেয়। আর এরপর সে তাকে বলে যে যদি তুমি চাও তাহলে পুরনো কেসটাকে আবারও রিওপেন করে আমাকে তুমি জেলে পাঠাতেই পারো, কারণ তুমি হচ্ছে কি আমার একমাত্র ক্লোজ আর আমি তোমাকেই ভালোবাসি। এই জিনিসটা আমি তোমার উপরেই ছেড়ে দিলাম। আসলে আমি চাই না তুমি তোমার সারাটা জীবন এমন করে পস্তাতে পস্তাতে পার করো। আমি তোমার এই জীবন দেখে আর সহ্য করতে পারছি না। এই জন্য এই সমস্ত ব্যাপারগুলো তোমার উপরে ছেড়ে দিয়ে আমি তোমার থেকে দূরে চলে যাচ্ছি। আর যখন জং দেখতে পারে সং সত্যি সত্যিই তাকে ভালোবাসে, তখন সে পুরনো সমস্ত ব্যাপারগুলোকে ভুলে গিয়ে ফাইনালি সমস্ত দূরত্ব মুছিয়ে তারা দুজন একে অন্যের খুবই ক্লোজ হয়ে যায়। এরপরে পরদিন সকালবেলা আমরা দেখতে পারি পুলিশ ফাইনালি হোসেনের ফোনটাকে পেয়ে গিয়েছিল। তবে যখনই জং ফোনটাকে ওপেন করে তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে আসলে হোসেন তার এবং সঙ্গের সঙ্গে 1 বছর আগের যে এফআইআর ছিল সেই সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো জেনে গিয়েছিল। আর তাদের মধ্যে সমস্ত কথোপকথন, সমস্ত রেকর্ডিং, এমনকি তার আগের হাজব্যান্ডকে মারার পেছনে যে সঙ্গেরই হাত ছিল সেই সমস্ত ব্যাপারগুলো জেনে গিয়েছিল। আর সমস্ত প্রমাণাদি থাকার পরেও জং যে সঙ্গকে অ্যারেস্ট না করে তাকে ফ্রি ঘোরার একটা সুযোগ করে দিয়েছিল, সেই সমস্ত প্রমাণাদিও তার হাতে চলে এসেছিল। এই জন্য এগুলোর উপরে ভিত্তি করে সে সবসময় সঙ্গে ব্ল্যাকমেলিং করত। আর সে তাকে বারবার করে বলছিল যে এই সমস্ত ব্যাপারগুলো সে জংয়ের ওয়াইফের সাথে শেয়ার করবে। তাছাড়া পুলিশের সাথে যেই কথোপকথন এবং ডকুমেন্টগুলো সেগুলো ইন্টারনেটে ভাইরাল করে দিবে। আর এগুলো বলে সে বারবার করে সঙ্গে ব্ল্যাকমেল করছিল। আর এই জন্যই হয়তোবা মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে শেষবারের মতো হাউনকে কল দিয়েছিল, কিন্তু ব্যস্ত থাকার জন্য হাউন কলটা পিক করতে পারেনি। এরপরে ডুকির সঙ্গে কথাবার্তা বলে জং এই জিনিসটা ক্লিয়ারলি জানতে পারে যে আসলে ডুকির মা যখন হসপিটালে ভর্তি ছিল তখন সং তার সঙ্গে মিট করতে এসেছিল। আর সে এসে ইচ্ছা করে তাদের নতুন অ্যাড্রেসটা তাকে দিয়ে দিয়েছিল। মানে এইবার সং নিজে থেকে তার হাজব্যান্ডকে খুন করেনি, বরং সে ডুকিকে তার হাজব্যান্ডের অ্যাড্রেসটা দিয়ে তার হাত দিয়েই তাকে খুন করিয়েছে। এরপরে জং সঙ্গে কল দিয়ে জিজ্ঞেস করে যে তুমি এই কাজগুলো কেন করেছো। তখন সং তাকে বলে এই কাজগুলো আমি শুধু তোমার জন্য করেছি, কারণ তোমার বদনাম হবে এই জিনিসটা আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না। আসলে যখন আমি ডুকির মায়ের সঙ্গে হসপিটালে মিট করতে গিয়েছিলাম তখন ডুকির মায়ের অবস্থা দেখার পরে আমার দাদির কথা মনে পড়ে গিয়েছিল, কারণ সেও আমার দাদির মতো খুবই ভয়ঙ্কর অবস্থায় ছিল। সে না মরতে পারছিল না বাঁচতে পারছিল, সে শুধু মৃত্যুর আকুতি করছিল। আর যেহেতু আমিও হোসেনের কাছ থেকে মুক্তি চাচ্ছিলাম, এই জন্য আমি চালাকি করে তার মাকে ওষুধ দিয়ে হসপিটালে মেরে ফেলেছিলাম। আর সেও তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য আমার হাজব্যান্ডকে এসে খুন করে দিয়েছে। এখন এখানে তো এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায় যে এই সমস্ত ব্যাপারগুলো সঙ্গই করেছে। তবে এই সমস্ত ব্যাপারগুলো সে শুধুমাত্র তার ভালোবাসার জন্যই করেছিল। সে কোনোভাবেই চাইছিল না জংয়ের নামটা খারাপ হয়ে যাক, কারণ সে জংকে ভালোবাসত। আর এরপর সে তাকে বলে যে আমার মৃত্যুর আগে আমার ঠিক একটাই ইচ্ছা ছিল, সেটা হচ্ছে আমার যখন মৃত্যু হবে তখন যাতে পানির মধ্যে ডুবে মৃত্যু হয়। এই জন্য সে একটা সমুদ্রের পাড়ে এসে একটা বড় গর্ত করে গর্তের মধ্যে বসে পড়ে, যাতে করে ঢেউ আস্তে আস্তে করে এসে এই গর্তটাকে ভরে ফেলে আর তার সেখানেই চাপা পড়ে মৃত্যু হয়ে যায়। যদিও জং তার লোকেশনটা বের করে তাকে বাঁচানোর জন্য সমুদ্রের পাড়ে চলে আসে, তবে অনেক খোঁজাখুঁজি করার পরেও সে তাকে খুঁজেই পাচ্ছিল না। সে একজন পাগল প্রেমিকের মতো দৌড়ে দৌড়ে তার নাম ধরে চিৎকার করছিল। তবে বাস্তবতা ছিল এইবার সে চাইলেও কোনোভাবেই আর তাকে সেভ করতে পারতো না, কারণ সে যতক্ষণে এখানে পৌঁছেছে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে আপনি ভয়ঙ্কর বলুন বা রোমান্টিক বলুন, পুরো লাভ স্টোরিটা এখানেই শেষ হয়ে যায়।